মাধ্যমিকের পর আজ প্রথম স্কুল যাব। নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন শিক্ষক শিক্ষিকা। কেমন হবে এসব ভাবতে ভাবতে কাল সারা রাত ঠিকমতো ঘুমাতে পারিনি। প্রথম দিন স্কুলে এসে আমার নাজেহাল অবস্থা। এত বড় স্কুলে নিজের ক্লাসরুম খুঁজে পাচ্ছিলাম না। যতক্ষণে পেলাম ততক্ষণে টিচার চলে এসেছে। কোথাও বসার জায়গা না পেয়ে অবশেষে ফার্স্ট বেঞ্চে দুজন মেয়ের পাশে বসলাম। ওদের নাম জিজ্ঞাসা করলাম। একজনের নাম অতসী, অন্যজনের নাম সুমনা। ওহো, দেখছেন তো এতক্ষণ ধরে বকবক করছি, অথচ আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি হলাম অংশু চৌধুরী, বাবা মার একমাত্র সন্তান, বাড়ির সকলের খুব আদরের। অতসী আর সুমনাও মা বাবার একমাত্র সন্তান। ওদের আরও একজন বন্ধু আছে যে কলা বিভাগে ভর্তি হয়েছে। ওর নাম জিতু। ওর মা নেই, ছোট থেকেই হোস্টেলে মানুষ হয়েছে, তবে খুব মিশুকে। আমরা তিনজন বিজ্ঞান বিভাগে ভর্তি হয় আমাদের রোজই দেখা হতো, কথাও হতো। জিতুর সাথে কম দেখা হতো, তাই আমরা সপ্তাহে একদিন সবাই মিলে দেখা করতাম, খুব মজা করতাম, আড্ডা দিতাম। আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। আমরা একে অন্যকে ছাড়া থাকতেই পারতাম না। একদিন আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, তখনই অতসী এসে বলল স্কুল থেকে এবছর পিকনিকে নিয়ে যাওয়া হবে। আমাদের তো শুনে বেশ ভালোই লাগলো। এই প্রথম একা একা কোথাও ঘুরতে যাব, তাও আবার নিজের বন্ধুদের সাথে। আর ঠিক এক সপ্তাহ পরেই আমাদের পিকনিক। নির্দিষ্ট দিনে সবাই রওনা দিলাম। জায়গাটা বেশ ভালো, গ্রাম্য পরিবেশ আছে, পাশে একটা ছোটোখাটো মাঠও আছে। ওখানে সবাই মিলে ক্রিকেট খেলা হলো, তারপর আরও অনেক রকম খেলা হলো। তারপর জিতু বলল ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। প্রথমে সবাই না বললে পরে সবাই খেলতে রাজি হলো। খেলার শুরুতেই আমার পালা পড়ল, ট্রুথ নেব নাকি ডেয়ার নেব। আমি বললাম ট্রুথ নেব। জিতু বলল ও আমাকে প্রশ্ন করবে। তখন তো ওর জানতাম না ও এরকম প্রশ্ন করবে, জানলে কখনো ট্রুথ নিতাম না। ও আমাকে জিজ্ঞাসা করলো আমি কাকে ভালোবাসি, সুমনা নাকি অতসী। এরকম একটা প্রশ্ন আমি আশা করিনি। অতসীকে মনে মনে পছন্দ করি ঠিকই, কিন্তু এ কথাটা আমি ওকে ওর জন্মদিনের দিন বলতে চেয়েছিলাম। এখানে এইভাবে বলতে হবে ভাবিনি। সুমনা আমার কাছে বন্ধু ছাড়া আর কিছুই না। আমার বলা শেষ। এরপর আবার আর একজনের পালা। এভাবে খেলা এগিয়ে চলল। কখন যে খাওয়ার সময় হয়ে গেল বোঝাই গেল না। আমরা সবাই খেতে চলে এলাম। একটা ব্যাপার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম যে সুমনা হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেছে। রাতে ঠিক করে খেলোও না। আমাদের একজন শিক্ষিকার বাড়ি কাছাকাছিই থাকায় আমরা সেই রাতটা তার বাড়িতেই রইলাম। কাল সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। এরপর সবাই শুতে চলে গেলাম। ছেলেদের জন্য একটা ঘর আর মেয়েদের জন্য একটা ঘর দেওয়া হয়েছিল। তারপর সকালবেলা সবাই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চা বিস্কিট খাচ্ছিলাম। এমন সময় সুমনা এসে জিজ্ঞাসা করলো অতসী কোথায়, আমি ওকে দেখেছি কিনা। আমি তো ভেবেছিলাম ও সুমনার সাথেই আছে, কিন্তু এখন সুমনার কথা শুনে একটু ঘাবড়ে গেছিলাম। এই অচেনা জায়গায় কাউকে কিছু না বলে ও কোথায় গেল। কিছুক্ষণ পর খেয়াল করলাম জিতুও নেই। ওই বা সাত সকালে কোথায় গেল, ওকেও কেউ সকাল থেকে দেখেনি। সবাই মিলে খুঁজতে শুরু করলাম। আশেপাশের লোকেদের ওদের ছবি দেখিয়ে এইভাবে 4-5 ঘন্টা অপেক্ষার পর ওরা ফিরে এলো। সবাই মিলে জিজ্ঞাসা করলাম এভাবে কাউকে কিছু না জানিয়ে ওরা এতক্ষণ কোথায় ছিল। অতসী কোনো উত্তর দিল না। জিতু বলল ওরা সকালে হাঁটতে বেরিয়েছিল, ফেরার সময় পথ হারিয়ে ফেলায় আসতে দেরি হলো। এরপর আর কেউ কথা বাড়ালাম না। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি সবাই বাসে উঠে পড়লাম। বাসে আবার গানের লড়াই খেলা শুরু হলো। সবাই একে একে গান করলো। টিচার্সরাও গলা মেলালেন আমাদের গানের সাথে।
সব মিলিয়ে ভীষণ মজা হলো। আমরা যেমন মজা করতে করতে এসেছিলাম ওরকম আবার ফিরেও যাচ্ছি। এই পিকনিকটা সারা জীবন আমাদের কাছে একটা মধুর স্মৃতি হয়ে থেকে যাবে। এরপর ফিরে এসে আমরা যে যার মতো পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়লাম, কারণ সামনেই আমাদের ফাইনাল পরীক্ষা ছিল। আড্ডাও আর দেওয়া হতো না আগের মতো, দেখাও কম হতো। দেখতে দেখতে রেজাল্ট বেরিয়ে গেল। আমরা সবাই মোটামুটি ভালোই রেজাল্ট করেছিলাম। এরপর ক্লাস শুরু হয়ে গেল। সামনের বছর এইচএস পরীক্ষা, তাই স্কুলেও কম আসতাম, শুধুমাত্র প্র্যাকটিক্যালের দিনগুলোতেই আসতাম। একটা ব্যাপার অনেক দিন ধরেই লক্ষ্য করেছিলাম যে সুমনা আর আগের মতো আমার সাথে কথা বলে না। অতসীকেও আজকাল জিতুর সাথেই বেশি দেখা যায়। প্রথম প্রথম কিছু বুঝতে পারিনি, পরে যখন নিজের চোখে দেখেছিলাম ওদের পার্কে হাত ধরাধরি করে বসে থাকতে, তখন বুঝেছিলাম ওরা শুধু বন্ধু না, তার থেকেও বেশি কিছু। আমাদের সেই বন্ধুত্বটা যে আর নেই সেটা ভালোই বুঝতে পেরেছিলাম। না হলে ওদের রিলেশনের ব্যাপারটা আমাকে বলতো। দেখতে দেখতে এইচএস পরীক্ষাও দেওয়া হয়ে গেল। এরপর আমার জয়েন্টের পরীক্ষা থাকায় আমার আর কারোর সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। রেজাল্ট বেরোনোর পর সবাই যে যার মতো কলেজে ভর্তি হয়ে গেল, আর আমি জয়েন্টে সুযোগ পেয়ে বাইরে চলে গেলাম ডাক্তারি পড়তে। কিভাবে যে 5 বছর কেটে গেল বুঝতেই পারিনি। ফিরে এসে দেখলাম আশেপাশের অনেক কিছুই বদলে গেছে। এখানে এসে একটা হসপিটালে জয়েন্ট করলাম। একদিন বাড়ি ফেরার সময় রাস্তায় হঠাৎ সুমনার সাথে দেখা। ও তো এত বছর পর আমাকে দেখে চিনতেই পারেনি। তারপর দুজনে একটা কফি শপে বসে অনেকক্ষণ কথা বললাম। পুরনো বন্ধুদের কথা জিজ্ঞাসা করলাম, জিতু আর অতসীর কথাও জিজ্ঞাসা করলাম। ও বলল বিএসসি করার পর অতসীর বাবা মা ওর বিয়ে দিতে চাইলে ও বাড়িতে জিতুর কথা বলে, ওর বাবা মা মেনেও নেয়। সব কিছু ঠিকই ছিল, যদি না সেদিন ওই ফোনটা আসতো। সেদিন অনেক দেরি হয়ে যাওয়ায় সুমনার কাছ থেকে পুরো ঘটনাটা আর জানা হয়নি। পরে একদিন দেখা করব বলে একে অন্যের ফোন নম্বর নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এর মধ্যে কাজের চাপ বেড়ে যাওয়ায় আর দেখা করা হয়ে ওঠেনি। কাজের চাপ কমতেই সুমনাকে ফোন করে দেখা করতে বলি। নির্দিষ্ট দিনে চলেও যাই কফি শপে দেখা করতে। আমি গিয়ে দেখলাম ও আমার আগেই এসে গেছে। দুটো কফি অর্ডার দিয়ে কথা শুরু করলাম। ওকে বললাম, আগের দিন ফোন কলের ব্যাপারে কি যেন বলছিলিস? ও যা বলল সেটা শুনবো বলে আমি আশাই করিনি। সেদিন শপিং করার পর ওরা ঠিক করে বাইকে করে ফিরবে। ওদের এই প্রস্তাবে অতসীর বাবা প্রথমে আপত্তি করলেও পরে রাজি হন, কিন্তু ওনারা ফিরে এলেও ওদের আসতে দেরি হওয়ায় ফোন করেন। প্রথমে ফোন না ধরলেও পরে ফোন ধরে, কিন্তু সেটা অন্য কেউ। ওর বাবা প্রথমে বুঝতে পারেননি, পরে বুঝতে পারেন কত বড় বিপদ হয়েছে। আমাদের কথার মাঝে ওয়েটার এসে কফি দিয়ে গেল। সুমনা এক চুমুক কফি খেয়েই আবার বলতে শুরু করলো। ও বোধহয় আমার ভেতরের অস্থিরতাটা বুঝতে পেরেছিল, তাই কফি শেষ না করেই বলতে লাগলো, সেদিন যে লোকটা ওদের ফোন ধরেছিল সেই ওনাদেরকে বলে যে ওদের বাইককে একটা লরি ধাক্কা মেরেছে আর ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওনারাও যেন তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন, কিন্তু ডাক্তার বলেন জিতুর অনেক আগেই মৃত্যু হয়েছে আর অতসীর মাথায় খুব গুরুতর চোট লেগেছে। ও যেন কোনোভাবেই এই মৃত্যুর খবরটা না জানতে পারে, তাহলে হিতে বিপরীত হতে পারে। ওকে আর ঘটনাটা জানানো হয়নি, কারণ মাথায় এতটাই চোট লেগেছিল যে ও কোমায় চলে গেছিল। আজও ও হাসপাতালে জ্যান্ত লাশের মতো শুয়ে আছে। সেদিনের সেই ঘটনা অতসীর জীবনটাকে এক লহমায় পুরোটা বদলে দিয়েছিল। সব শোনার পর বললাম, একবার ওকে দেখতে চাই। সুমনা বলল ও আমাকে নিয়ে যাবে।
সেদিনের পর থেকে নিজের কাজে আর মন বসাতেই পারছিলাম না। বারবার শুধু অতসীর কথাই মনে পড়ছিল। এরপর একদিন সুমনার সাথে অতসীকে দেখতে গেলাম। ওকে দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। কোনোদিন ভাবিনি নিজের ভালোবাসার মানুষটাকে এইভাবে দেখব। বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, ছুটে বেরিয়ে এসেছিলাম। এরপর থেকে মাঝে মাঝে আমি আর সুমনা গিয়ে হাসপাতালে ওকে দেখে আসতাম। একদিন সুমনা আমাকে জোর করে ওর বাড়ি নিয়ে গেল। আমাকে ওর ঘরে বসতে বলে নিচে চলে গেল। আমি ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে টেবিলের ওপর ওর ডায়েরি দেখতে পেলাম। ভাবলাম পড়ে দেখি, যদি ওর ব্যাপারে কিছু জানা যায়। এমনিতেও তো কোনোদিন ওর ব্যাপারে আমাকে কিছুই বলেনি। তারপর ভাবলাম যদি কিছু মনে করে ওকে না জানিয়ে পড়ছি বলে। শেষমেশ ঠিক করলাম পড়েই ফেলি। পড়তে পড়তে খেয়াল করিনি ও কখন চলে এসেছে। ও আসতেই আমি ওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম, আমাকে যদি এতই ভালোবাসতিস তাহলে কোনোদিন বলিসনি কেন? ও বলল, কি হতো তোকে বললে? তুই তো অন্য কাউকে ভালোবাসতিস। আমি তো তোর কাছে শুধুই বন্ধু, আর তো কিছু না। এত বছর পর বুঝতে পারলাম পিকনিকে আমার উত্তর শোনার পর কেন ও চুপচাপ হয়ে গিয়েছিল। ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর কানে কানে বললাম, তখন কি করতাম জানি না, কিন্তু আজ কি করব জানি। ওকে জিজ্ঞাসা করলাম, কোনোদিন তো তোর প্রেমিক হওয়ার সুযোগ দিলি না, তোর স্বামী হওয়ার সুযোগ দিবি? ও লজ্জা পেয়ে নিচে চলে গেল। আমিও তারপর বাড়ি এসে বাবা মাকে বললাম যে আমি সুমনাকে বিয়ে করতে চাই। রাতে বসে বসে ভাবছিলাম, সত্যি ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস। আমি এতদিন অতসীকে ভালোবাসতাম, অথচ ও কোনোদিনই আমাকে ভালোবাসেনি। আর অতসী যাকে ভালোবাসলো সেই ওর জীবনে এলো ক্ষণিকের অতিথি হয়ে। আর অন্যদিকে সুমনা যে আমাকে এত ভালোবাসে সেটাই কখনো বুঝতে পারিনি। সব শুনে বাবা মা তো ভীষণ খুশি। পরের দিনই বাবা মা সুমনার বাবা মার সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করে এলেন। একটা শুভ দিনে আমাদের 4 হাত এক হয়ে গেল। এইভাবেই শুরু হলো নতুন আরেক ভালোবাসার গল্প। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।